আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের মাউন্ট নেরিয়া ঘাঁটিতে ঘণ্টায় 25টির বেশি কাতিউষা রকেট বর্ষণ হিজবুল্লাহর। হামাসের তেল আবিব হামলার পর হিজবুল্লাহর আক্রমণে মরল হায়েনারা। প্রেসিডেন্ট পুতিনের আলটিমেটামের পর তুরস্কে ইউক্রেনীয় বাহিনীর উপর শক্তিশালী এফএবি বোমা বর্ষণ, 1600 জেলেনস্কি সেনা নিহত। বেন গাভিরের নেতৃত্বে আল আকসা মসজিদে আগ্রাসন, ফলাফল হবে ভয়াবহ, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কায়ানির হুঁশিয়ারি। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মন্তব্যে আসিফ নজরুল। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ হাস্যকর, মার্কিন পররাষ্ট্র দপ্তর। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। হামাস যোদ্ধারা সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিব আক্রমণ করার পর হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে মাউন্ট নেরিয়া সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে কাতিউষা রকেট ছুড়েছে। সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আইডিএফ জানিয়েছে মাত্র 1 ঘন্টার ব্যবধানে 25টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছিল এবং সেগুলি গ্যালিলের কাছে অবতরণ করে। লেবানন ভূখণ্ড থেকে দখলদার ইসরায়েলের আপার গ্যালালির দিকে কাতিউষা রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। সে সময় সাইরেন বেজে উঠে মাউন্ট মেরন, হারফিস, এলকোশ, ফাসুতা এবং বাইনজান শহরে। এই হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, হায়েনা সেনাদের মাউন্ট নেরিয়া ঘাঁটি লক্ষ্য করে তারা ঝাঁকে ঝাঁকে কাতিউষা রকেট নিক্ষেপ করে। আইডিএফ স্বীকার না করলেও এই হামলায় একাধিক হতাহতের খবর জানিয়েছে হিজবুল্লাহ। আগের দিনের বারাশিত এলাকায় একটি ইসরায়েলি বিমান হামলায় এই 2 সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালায় তারা। সংগঠনটি আরও বলেছে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করার জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। একই সাথে ইহুদিবাদী ইসরায়েল লেবানন ও গাজা উপত্যকায় যে বর্বরতা চালাচ্ছে তারও জবাব দিয়েছে এই হামলার মধ্য দিয়ে। এর আগের দিনও হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে সেনা সদর দপ্তরের ব্যাপকভাবে রকেট হামলা চালায়। প্রেসিডেন্ট পুতিনের আলটিমেটামের পর তুরস্কে ইউক্রেনীয় বাহিনীর উপর শক্তিশালী এফএবি বোমা বর্ষণ, 1600-রও বেশি জেলেনস্কি সেনা নিহত। তুরস্কে ইউক্রেনীয় বাহিনীর কোমর ভেঙে দিয়েছে রুশ সেনারা। মুহুর্মুহু এফএবি বোমা এবং ড্রোন হামলায় অসংখ্য সেনা মৃত্যু ও যুদ্ধ সরঞ্জাম হারিয়েছে তারা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনীয় বাহিনী 6 আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে আকস্মিক আক্রমণ শুরু করেছিল, কিন্তু প্রাথমিক সাফল্য পাওয়া সত্ত্বেও রাশিয়ার প্রচণ্ড পাল্টা আক্রমণের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার ড্রোন হামলা এবং এফএবি গ্লাইড বোমার কারণে অসংখ্য হতাহতের সম্মুখীন হয়েছে তারা। এফএবি হলো ফাদার অফ অল বোমস, যা অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী। রাশিয়ার প্রতিরক্ষা সূত্র অনুসারে এই হামলায় 1600-রও বেশি ইউক্রেনীয় নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া 70টিরও বেশি সাঁজোয়া যান ধ্বংস করা হয়। ন্যাটো থেকে ইউক্রেনকে দেয়া অস্ত্রের ভান্ডারও ধ্বংস করেছে রুশ সেনারা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে জেলেনস্কি সেনারা অনুপ্রবেশের পর থেকে সেখানে প্রচণ্ড লড়াই শুরু করেছে পুতিন বাহিনী। নিজ দেশের এক ফোঁটা মাটি ছাড়বেন না পুতিন। ইউক্রেনীয় সেনাদের উদ্দেশ্যে পুতিন আলটিমেটাম দেওয়ার পর হামলা আরও জোরদার করা হয়। প্রায় 30 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। এটা নিয়ে দম্ভ করে বক্তৃতা দেয় পশ্চিমা পাপেট জেলেনস্কি। তার সেই দম্ভ নিমেষেই চূর্ণ করে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে দখলদার এই শক্তি মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়াতে চাইছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভুয়া ইসরায়েল সরকারের কয়েকজন উগ্রবাদী মন্ত্রী এবং ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা আল আকসা মসজিদে অভিযান চালিয়ে বিশ্বব্যাপী মুসলমানদের অধিকার লঙ্ঘন এবং পবিত্র এই মসজিদের চরম অপবিত্রতা ঘটিয়েছে। এছাড়া উস্কানিমূলক এই পদক্ষেপের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েল উত্তেজনা ও সংঘাত আরও বাড়িয়ে তুলতে চাইছে। এই ঘটনায় ফুঁসে উঠেছে সৌদি আরব, কাতার, জর্ডান এবং মিশর সহ আরব দেশগুলো। ভিন্ন ভিন্ন বার্তায় ইসরায়েলকে এই বিষয়ে হুঁশিয়ার করে দেয় মধ্যপ্রাচ্যের শক্তিশালী এসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কায়ানি সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। দখলদার ইসরায়েলের এই বেআইনি ও বিতর্কিত কাজের জন্য বিশ্ব সম্প্রদায়কে, বিশেষ করে মুসলিম বিশ্ব ও মুসলিম সরকারগুলোকে কঠোর প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছে নাসের কায়ানি। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সত্যি যদি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আমেরিকা এবং পশ্চিম বিশ্ব উদ্বিগ্ন হয়ে থাকে, তাহলে দ্রুত অবৈধ ইসরায়েল সরকারের মন্ত্রীদের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার ব্যবস্থা করতে হবে। ইহুদি সম্প্রদায়ের একটি বিশেষ দিবস কমপক্ষে 2200 ইহুদিবাদী বসতি স্থাপনকারী গতকাল সকালে আল আকসা মসজিদে জোর করে ঢুকে পড়ে। ইসরায়েলের উগ্রবাদী মন্ত্রী ইতামার বেন গাভির এবং ইৎজাক এই দলে ছিলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া সাবেক সরকার প্রধান সহ জুলাই হত্যাকাণ্ডে যাদের নাম আসবে তাদের সবার বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে। আমরা নিজেরা, রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি। তিনি বলেন, 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, সেটা পরে 2009 ও 13 সালে সংশোধনী হয়েছে। সেই আইনে আমরা জুলাই গণহত্যা, আগস্টের প্রথম 5 দিনের গণহত্যাও বোঝাচ্ছে। এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতোমধ্যে ছোটখাটো গবেষণা করেছি। আমরা দেখেছি এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও যারা আদেশ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ইনভেস্টিগেশন টিম আছে, প্রসিকিউশন টিম আছে, এগুলোকে আমরা রিঅর্গানাইজড করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব। ইনভেস্টিগেশন আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিচারের সত্যিকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য জাতিসংঘের সর্বাত্মক তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করবে। সেটা লক্ষ্যে সব উদ্যোগ গ্রহণ করব। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আইন প্রসঙ্গে তিনি বলেন, যতগুলো নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করা হয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে খারাপ সেকশনগুলো যেগুলোর মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হয়েছে। অবশ্য সেটা আমরা বাতিল বা সংশোধন যেটা প্রয়োজন সেটা করব। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও এই সময় তিনি আশ্বাস প্রদান করেন। হোয়াইট হাউসের পর এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এই অভিযোগকে হাস্যকর বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ের এক পর্যায়ে একজন সাংবাদিক প্যাটেলের কাছে জানতে চান, ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত থাকার যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে তার মন্তব্য কি। জবাবে প্যাটেল বলেন, এটা খুবই হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যে কোনো ধরনের অভিযোগই সম্পূর্ণ মিথ্যা। আমরা গত কয়েক সপ্তাহে অনেক ভুয়া খবর দেখতে পেয়েছি। আমরা ডিজিটাল মাধ্যম জুড়ে তথ্যের বিশ্বাসযোগ্যতাকে আরো শক্তিশালী করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার অংশীদারদের সঙ্গে। গণবিক্ষোভ চলার সময় থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ, এই সবকিছুর পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে শেখ হাসিনার একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অবশ্য পরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা এমন কোনো বিবৃতি দেননি। গত সোমবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করা হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেন জা পিয়েরে ওয়াশিংটনে ওই ব্রিফিংয়ে বলেন, এমন অভিযোগ ডাহা মিথ্যা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের মাউন্ট নেরিয়া ঘাঁটিতে ঘণ্টায় 25টির বেশি কাতিউষা রকেট বর্ষণ হিজবুল্লাহর। হামাসের তেল আবিব হামলার পর হিজবুল্লাহর আক্রমণে মরল হায়েনারা। প্রেসিডেন্ট পুতিনের আলটিমেটামের পর তুরস্কে ইউক্রেনীয় বাহিনীর উপর শক্তিশালী এফএবি বোমা বর্ষণ, 1600 জেলেনস্কি সেনা নিহত।
বেন গাভিরের নেতৃত্বে আল আকসা মসজিদে আগ্রাসন, ফলাফল হবে ভয়াবহ, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কায়ানির হুঁশিয়ারি। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মন্তব্যে আসিফ নজরুল। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ হাস্যকর, মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।